Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. আল্লাহর কাছে হাজার শুকর, আমরা সবাই সুস্থ আছি, সুন্দর আছে এবং ভালোভাবে লাইফ লিড করতে পারছি। আল্লাহ ক্লাস করতে পারছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমাদের শীতকাল, তো করোনার দ্বিতীয় ঢেউ চলছে, সেকেন্ড ওয়েভ চলছে এবং সবাই খুব কেয়ারফুলি কাজগুলো করবে। সবাই বাইরে গেলে বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ভিতরে ঢুকবো, হ্যান্ড স্যানিটাইজার মাস্ক অবশ্যই রাখবো যেগুলো দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গত লেকচারে খুব ক্রিটিক্যাল লেকচার ছিল, হ্যাঁ, বোঝার যদি তোমাদের স্লাইড দেখতে কোনো সমস্যা আছে কিনা অথবা সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা তাহলে আমাকে জানাও। স্লাইড এবং সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা একজন আমাকে জানাও। সমস্যা আছে? না স্যার, কোনো প্রবলেম নেই। না আচ্ছা স্যার। আচ্ছা, একটু খেয়াল করো, গত ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা পড়িয়েছি, হ্যাঁ, লাস্টের দুইটো আড়াআড়ি স্থিতিস্থাপকতা এবং হচ্ছে তোমার স্থিতিস্থাপকতা একটু টেনে গিয়েছি, ঠিক আছে। এছাড়া আর কোনো জায়গায় সমস্যা আছে? গত ক্লাসটা নিতে নিতে কিন্তু আমাদের টাইম শেষ হয়ে গিয়েছিল, তোমাদের কোশ্চেনে কোনো অ্যান্সার দিতে পারিনি, তোমরা কোশ্চেনে কোনো সুযোগ পাওনি। কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলো, নাহলে নতুন ভাবে আমি চলে যাব আর স্থিতিস্থাপকতা এবং স্থিতিস্থাপকতায়। কোনো সমস্যা গত ক্লাসে যদি থেকে থাকে তাহলে আমার সাথে শেয়ার করো, তারপর আমি ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি। বুঝতে পেরেছো? না স্যার, সমস্যা নেই কোনো। আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টিনিউ করেন। আচ্ছা তাহলে তোমরা এখন একটা যেটা কাজ করবে, তোমরা তোমাদের রোল, পূর্ণ নাম, রোল এবং সেকশনটা চ্যাট বক্সে দিয়ে দাও। আর কেউ স্ক্রিনে দাগাদাগি করবে না, স্ক্রিনে হাত দিবে না, কার্সার দিয়ে স্ক্রিনে হাত দেওয়ার সাথে সাথে আমার এখানে তোমার রোল নাম্বারটা উঠে যাচ্ছে নাম সহকারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আর অ্যাটেন্ডেন্স আজকে থেকে কিছু বলবো না, অ্যাটেন্ডেন্সটা আর দিব না, ঠিক আছে। সো প্রত্যেকে যে কাজটা করবে তোমাদের পূর্ণ নাম, রোল এবং সেকশনটা দিয়ে দাও, আমি আমার ক্লাসে চলে যাচ্ছি। তো আজকে আমাদের সপ্তম ক্লাস, যে বইগুলো আমরা মোটামুটি দেখবো, যে বইগুলো আমরা কিনে রাখবো, আগেও বলা হয়েছে রণজিৎ কুমার স্যারের বই, হাসান বুক হাউস অর্থনীতি প্রথম পত্রের বই, ইউ উড লাইক টু সি দি কভার পেজ অফ দ্যাট বুকস, এবং আক্তার স্যারের বই, উনি সিটি কলেজের প্রফেসর ছিলেন, বর্তমানে রিটায়ারমেন্টে আছেন, স্বপন ইগনাসিউস গ্রেগরি এবং মোহাম্মদ হুমায়ুন কবির অর্থনীতি প্রথম পত্র, অ্যাঞ্জেল পাবলিকেশন, ইউ উড লাইক টু সি অলসো দি কভার পেজ অফ দ্যাট বুক। তো আজকের যে আলোচ্য বিষয়টা আছে সেটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা, যদিও গত ক্লাসে এটা পড়ানো হয়েছে, তারপর এই স্থিতিস্থাপকতা আর স্থিতিস্থাপকতা এবং ঢালটা আমরা ধরতে পারিনি সময়ের অভাবে। আজকে আমরা সুন্দরভাবে এই জিনিসগুলো একদম ক্লিয়ারলি শেষ করবো, কারণ এগুলোর উপরে তোমাদের নৈবেত্তিক আসে, তোমাদের শর্ট কোশ্চেন, মানে গ এবং ঘ, গ এবং ঘ, হ্যাঁ, এই কোশ্চেন গুলো আসে তোমাদের। ক ঘতে একটা হচ্ছে হায়ার অর্ডার বেসড আছে, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপের আছে। সো এই জিনিসগুলো না বুঝলে কিন্তু আমরা বুঝতে পারবো না। সো অবশ্যই আজকে যে পাঠ শেষে কন্টেন্ট গুলো কি কি, আজকে শিক্ষণ ফল কি কি, এই লেকচার শেষে আমরা কি কি শিখতে পারবো, চাহিদার স্থিতিস্থাপকতা এবং আড়াআড়ি স্থিতিস্থাপকতার ধারণাটা আমরা ব্যাখ্যা করতে পারবো। স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক চাহিদার ধারণা ব্যাখ্যা তো করতে পারো। স্থিতিস্থাপক মিন্স ইলাস্টিক, অস্থিতিস্থাপকতা বলতে বোঝাচ্ছে ইনইলাস্টিক, ঠিক আছে। ইলাস্টিক মিন্স রেসপন্স বেশি, ইনইলাস্টিক মানে রেসপন্স
কম করবে। এখন রেসপন্স কি জিনিস এগুলো আমি বুঝাবো, কে রেসপন্স করবে কে রেসপন্স করবে না। আর একটা হচ্ছে ঢাল কি তা বলতে পারবা। গত ক্লাসে আগের ক্লাসে আমরা ঢাল সম্পর্কে জেনেছি হালকা, তারপর এই ক্লাসে একটু ইলাবোরেটলি জানবো। একটি সরলরেখার ঢাল নির্ণয় করতে পারবে ডান দিকে ঊর্ধ্বগামী ও ডান দিকে নিম্নগামী সরলরেখার ঢালটা আমরা নির্ণয় করতে পারবো। এছাড়াও রয়েছে যে একটি সরল রেখার সকল বিন্দুতে যে ঢালের মান স্থির, সেটা হোক ডান দিকে হোক বাম দিকে, যদি আমি ডান দিকেরটাই দেখিয়েছি সেটা আমরা প্রমাণ করতে পারবো। ঠিক আছে, এটা টোটালটাই আমরা কি করতে পারবো, প্রমাণ করতে পারবো। সো আজকের যে ফ্যাক্টরটা, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমে হচ্ছে ইনকাম ইলাস্টিসিটি, চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিসিটি কাকে বলে? হ্যাঁ, বারবার বলেছি ইলাস্টিসিটিটা কি। তুমি কোনো মেজারমেন্টে টান দিলে সে বড় হচ্ছে, ছেড়ে দিলে সে আগের জায়গায় চলে আসে, এটাকে বলে ইলাস্টিসিটি। তুমি কতটুকু টান দিলা তার উপরে মূলত এটা নির্ভর করবে। যেমন তুমি রাবার ব্যান্ড, হ্যাঁ রাবার ব্যান্ড তুমি টানছো, যত টানছো সে বড় হচ্ছে, আবার ছেড়ে দিচ্ছ আগের থেকে চলে যাচ্ছে। ঠিক, যেহেতু স্থিতিস্থাপকতা বলছে, তাহলে এই যে বল প্রয়োগ করছে জিনিসটা বাড়ছে, বল প্রয়োগ করছো না জিনিসটা আগের জায়গায় চলে আসে। ঠিক চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায় একটু খেয়াল করো। চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে ভোক্তা বা ক্রেতার আর্থিক আয়ের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয়, এই দুয়ের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। So income elasticity is the responsiveness of quantity demand due to change in income. So ভোক্তার বা ক্রেতার আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয়, তার শতাংশিক যে পরিবর্তন হয় তার অনুপাতকেই বলা হয় কি, চাহিদার আয় স্থিতিস্থাপকতা। সো কিসের পরিবর্তনে কে পরিবর্তিত হয়? দুটা জিনিস, কিসের পরিবর্তন? আয়ের পরিবর্তন। কে পরিবর্তন হয়? চাহিদার কি পরিবর্তন হয়? সো income elasticity is the responsiveness of quantity demand. কোয়ান্টিটি ডিমান্ড বলতে চাহিদার পরিমাণ বোঝাচ্ছে। Income elasticity is the responsiveness of quantity demand due to change in income. আয়ের পরিবর্তনের ফলে আমার চাহিদার পরিমাণের কি পরিবর্তন হচ্ছে, যে শতাংশিক পরিবর্তন হচ্ছে তার অনুপাতকে বলা হয় চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতাতে ই অফ ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটু খেয়াল করো, গাণিতিক অ্যাব্রিভিয়েশনটা দেখো, যে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলতে এই যে দেখো লব এবং হর, হরে বলছে আয়ের আপেক্ষিক পরিবর্তন, আর লবে চাহিদার আপেক্ষিক পরিবর্তন। সো চাহিদার আপেক্ষিক পরিবর্তন মানে কি, চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ, প্রাথমিক চাহিদা কিউ ইনটু 100। ঠিক একইভাবে আয়ের পরিবর্তনের তোমার আসবে ডেল্টা ওয়াই, আয়ের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আয় into 100. So delta q by q divided by delta y by y. এই 100 কাটাকাটি চলে গেল। So delta q by q, এই নিচের অংশটা হরের অংশটা উল্টিয়ে গেলে y by delta y। তো একসাথে ডেল্টা গুলা নিয়ে আসলাম, delta q by delta y into y by q। এটা হলো চাহিদার আয় স্থিতিস্থাপকতা কি দ্বারা প্রকাশ করা, ই অফ y, চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র। এরপরে চলে আসো চাহিদার আয় স্থিতিস্থাপকতার সাহায্যে কিভাবে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করা যায়। So how would you like to determine the nature of the goods with the help of income elasticity? সোজা কথা, ইনকাম ইলাস্টিসিটির মাধ্যমে আমি দ্রব্যের প্রকৃতিটা নির্ণয় করব। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিসে আসে, নৈবেদ্যিকে আসে। ঠিক আছে, এই দ্রব্যটা কি বিলাস জাতীয়, এই দ্রব্যটা কি নিকৃষ্ট, না এই দ্রব্যটা সাধারণ দ্রব্য। একটু খেয়াল করে দেখো, চাহিদার আয় স্থিতিস্থাপকতা ধনাত্মক হলে, ধনাত্মক বলতে কি বোঝায়, আয় যে হারে বাড়ে চাহিদাও সেই একই হারে বাড়ে, বা আয় যে হারে বাড়ে চাহিদা তার থেকে বেশি হারে বাড়ে। ঠিক আছে, তার মানে কি দ্রব্যটাকে বলা হয় সাধারণ দ্রব্য অথবা বিলাস জাতীয় দ্রব্য। কেন, একটু খেয়াল করো, আমি ব্যাখ্যাটা দিই। এই যে দেখো, সাধারণ দ্রব্য চাল ডাল, অথবা বিলাস জাতীয় দ্রব্য তুমি ভালো একটা গাড়ি, মাজদা গাড়ি দেখিয়েছি। তো
এই ক্ষেত্রে আয় বাড়লে আমার ওই দ্রব্যের চাহিদা বাড়বে, ওই গাড়ি কেনার প্রতি আগ্রহ বাড়বে, কেননা ডেমনস্ট্রেশন ইফেক্ট আছে, প্রদর্শন প্রভাব আছে। প্রদর্শন প্রভাব মানে কি, একই স্ট্যাটাস, একই ফ্ল্যাটে আমরা থাকি, এক বাসা একই লেভেলে, আমার ভাই চাকরি করে, আরেক ভাবি তার হাজবেন্ড নিয়ে পাশের ফ্ল্যাটে থাকে, একই লেভেল চাকরি করে, সে যদি মাজদা গাড়ি কিনে নিয়ে আসে, এই ভাবিকে বলবে যে তার ভাই তো কালকে মাজদা গাড়ি কিনে নিয়ে আসছে, তো সে দেখা দেখিও আয়, তার আয় বাড়ুক বা কমুক সমস্যা নেই, পরের দিন মাজদা গাড়িটা কিনে নিয়ে আসে। এই যে দ্রব্যের দাম যদি বাড়েও সমস্যা, তো এই গেল বিলাস জাতীয়। আর নর্মাল গুডস এর ক্ষেত্রে সাধারণত আয় বাড়ার সাথে সাথে যে কোনো জিনিসের চাহিদা বেড়ে থাকে, সাধারণ দ্রব্য, চাল ডাল আটা ময়দা ইত্যাদি। এরপরে আসো ইনকাম ইলাস্টিসিটি গ্রেটার লেস দেন জিরো। লেস দেন জিরো মানে কি, আয় যে হারে বাড়ে চাহিদা তার থেকে কমে যায়। আয় বাড়লে ওই দ্রব্যের চাহিদা বাড়ে না, বরং কমে, সেটাকে বলা হয় ঋণাত্মক। কোন কোন দ্রব্যের ক্ষেত্রে, ধরো আগে আমার আয় 5,000 টাকা, আমি কি করতাম, আমার ব্র্যান্ডেড প্রোডাক্ট কেনার সাহস ছিল না বা আমার আর্থিক সঙ্গতি ছিল না, আমি কি করলাম, ওডিসি অপোজিট অফ ঢাকা কলেজের ভ্যানের থেকে আমি জামা কাপড় কিনতাম। এখন আমার আয় 5,000 থেকে 50,000 হয়ে গেছে। আয় বাড়ার সাথে সাথে কোনো দ্রব্যের চাহিদা বাড়ার কথা, কিন্তু আমার ওই ঢাকা কলেজের অপোজিটে যে আয় বাড়ার সাথে সাথে আমার ওই দ্রব্যের চাহিদাটা কমে গেল। কেন? ওই দ্রব্যটা এখন আমার কাছে নিকৃষ্ট মনে হবে। কেন নিকৃষ্ট মনে হবে? নিকৃষ্ট এই জন্যই মনে হবে বিকজ ওই দ্রব্য না কিনে আমি ব্র্যান্ডেড প্রোডাক্টের দিকে যাব। তোমরা ব্র্যান্ডেড প্রোডাক্টের দিকে যাব। ঠিক আছে, আমরা কোন প্রোডাক্টের দিকে যাব? ব্র্যান্ডেড প্রোডাক্টের দিকে যাব। এরপরে দেখো, যেমন এখানে দেখো রাস্তার পাশে আমি দেখাচ্ছি কিছু লোক জামা কাপড় কিনতে আসছে, গিফট গুডস, মোটা চাল, আলু, ঠিক আছে, সাধারণ যে গাড়ি সেটার প্রতি আমি দেখিয়েছি। এরপরে হচ্ছে আঞ্জুম, হাত উঠিয়েছে কেন? কি সমস্যা বলো? 4591। কোনো সমস্যা আছে আঞ্জুম? হ্যাঁ, আমি আনমিউট করে দিয়েছি, বলো। 4591 আঞ্জুম, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই যে হ্যাঁ ইওয়াই এই গ্রেটার দ্যান লেস দ্যান জিরো হ্যাঁ, এরকম দেওয়া হচ্ছে, এটা কি আসলে স্যার? এই যে আচ্ছা, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম স্যার। আচ্ছা, ইউআই গ্রেটার দেন জিরো বলতে বোঝাচ্ছে ইনকাম ইলাস্টিসিটির মান ধনাত্মক হলে। ধনাত্মক বলতে কি বোঝাচ্ছে? ধনাত্মক বলছে, একটু একটু আগে খেয়াল করো, এই যে ই অফ ওয়াই, ঠিক আছে, এই যে ই অফ ওয়াই, আগের স্লাইডটা খেয়াল করো, এই ই অফ ওয়াই এটা ক্যালকুলেশন আমরা করব, ঠিক আছে, ক্যালকুলেশন জি করে স্যার। এর একটা মান আসবে, ডেল্টা কিউ ডেল্টা ওয়াই ইনটু ওয়াই বাই কিউ। এই মানটা যদি ধনাত্মক হয়, 1-এর থেকে বেশি হয় বা 0-এর থেকে বেশি হয়, ধনাত্মক মানে 0-এর থেকে বেশি হয়, তখন আমার কি আসবে? তখন আমার ওই দ্রব্য দুইটাকে কি বলা হবে? সাধারণ দ্রব্য বা বিলাস জাতীয় দ্রব্য, যেমন চাল ডাল দামি গাড়ি, ঠিক আছে। ঠিক একই ভাবে ই অফ ওয়াই লেস দেন জিরো মানে ঋণাত্মক হলে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে -2 আসলো বা -3 আসলো, তখন দ্রব্যকে বলা হয় নিকৃষ্ট দ্রব্য। নিকৃষ্ট দ্রব্য বলতে নন ব্র্যান্ডেড প্রোডাক্ট বোঝাচ্ছে, রাস্তার পারে জিনিস বোঝাচ্ছে যেটা ব্র্যান্ড না। আমার ইনকাম কম, আমি এখন বাধ্য হয়ে সেটা কিনছি, কিন্তু ভবিষ্যতে আমার ইনকাম বাড়ার সাথে সাথে ওই জিনিসটা আমার কাছে কি হবে? নিকৃষ্ট দ্রব্য বলে পরিগণিত হবে, আর পরবর্তীতে সেটা আমরা কি করব? কিনবো না, আমি ব্র্যান্ডেড প্রোডাক্টের দিকে যাব। এরপরে আসো ই অফ ওয়াই জিরো হলো শূন্য, মানে আমার আয় বাড়ুক বা আয় কমুক, চাহিদার কোনো রেসপন্স নাই, চাহিদা বাড়বেও না, চাহিদা কমবেও না। খেয়াল করো, তাহলে সেক্ষেত্রে দ্রব্য দুইটা কি হবে? প্রয়োজনীয় দ্রব্য বা এসেনশিয়াল গুডস। প্রয়োজনীয় দ্রব্য যেমন লবণ, এসেনশিয়াল গুডস জীবন ধারণের যেটা অত্যাধিক প্রয়োজনীয়, যেমন লাইফ সেভিং ড্রাগস, ঔষধ। একটু খেয়াল করো,
এখন আমার আয় বাড়লো, আয় বাড়ার সাথে সাথে কি আমি লবণ বেশি কিনবো? লবণ বেশি কিনে তরকারিতে কি লবণ বেশি দিব? না, আমি একটা নির্দিষ্ট পরিমাণে লবণ দিত যাতে খেয়ে টেস্ট পাওয়া যায়। এমন তো না যে লবণ বেশি দিলে আমি খেয়ে বেশি টেস্ট পাবো। ঠিক একইভাবে লাইফ সেভিং ড্রাগস বলি বা ওষুধ বলি, এবং আয় বাড়ছে, আয় বাড়লে কি আমি ওষুধ বেশি কিনবো, বেশি খাবো? না, একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের যতটুকু দরকার সেটাই কিনবো। তো ই অফ ওয়াই শূন্য হলে দ্রব্যটিকে প্রয়োজনীয় বা এসেনশিয়াল গুডস বলা হয়, যেমন লবণ, লাইফ সেভিং ড্রাগস, ওষুধ। ঠিক আছে, এরপরে চলে আসি, দেখো দুইটা চিত্র, লবণে এসিআই পিওর সল্ট এবং ওষুধের চিত্র দিয়ে বোঝানো হয়েছে। এরপরে চলে আসো চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ইনকাম ইলাস্টিসিটি। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, সো ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। দেখো ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে কি বোঝাচ্ছে? চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলতে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো একটি দ্রব্যের দামের শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তনের ফলে সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার বা পরিমাণের যে শতাংশিক বা আপেক্ষিক পরিবর্তন হয়, এই দুইয়ের অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। একে ই অফ এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা যায়। একটু খেয়াল করো, চাহিদার আড়াআড়ি যে স্থিতিস্থাপকতা আছে সেটা হচ্ছে একটা দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার কি পরিবর্তন হয়। একটু দেখো, যেমন হচ্ছে এক্স দ্রব্যের চাহিদার আপেক্ষিক পরিবর্তন, ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন। আমি দুটা দ্রব্য এখানে নিব, একটা এক্স এবং একটা ওয়াই। এখন ওয়াই দ্রব্যের, দেখো এই যে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তনের ফলে এক্স দ্রব্যের চাহিদার কি পরিবর্তন হবে। ঠিক আছে, ঠিক একইভাবে এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন ডেল্টা কিউ এক্স, এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ এক্স ইন্টু 100, ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন ডেল্টা কিউ ওয়াই, ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম পি অফ ওয়াই ইন্টু 100। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে ডেল্টা কিউ এক্স বাই কিউ এক্স, ডেল্টা পি ওয়াই বাই পি ওয়াই, সো ডেল্টা কিউ এক্স বাই কিউ এক্স ইন্টু পি ওয়াই। সাব্বির হোসেন, কি সমস্যা বলো? স্যার একটা কথা বলি স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি আমাদের যে টপিকটা আগে পড়াইছেন না স্যার, ওইটা হ্যাঁ। থেকে একটা দুইটা ম্যাথ যদি করাই দিতেন। এটা করাবো, তাহলে স্যার ওইটা একটু ম্যাথ করাবো আগে থিওরিটা। ওই টপিকটা স্যার। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, অন্য টপিকে যাচ্ছি। তোমাদের অনেকেই আমি শুনেছি যে কিছু বুঝেছে কিছু বুঝেনি। ঠিক আছে, এই জন্য ক্যাচ করতে প্রবলেম আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা সমস্যা নাই, সুন্দরভাবে ক্লাসটা শেষ করো, আমি অঙ্ক করাবো। কিভাবে ক্লাস হলে কিভাবে কি হলো, আগে থিওরিটা বুঝে নাও, এরপর আমরা অঙ্কে চলে যাব। ঠিক আছে, ওকে। দেখো, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার মাধ্যমে দ্রব্যের প্রকৃতি নির্ণয়, টু ডিটারমাইন দি নেচার অফ দি গুডস উইথ দি হেল্প অফ ক্রস ইলাস্টিসিটি। দেখো ই অফ এক্স ওয়াই গ্রেটার দেন 0 মানে কি? ক্রস ইলাস্টিসিটির মান যদি ধনাত্মক হয়, ধনাত্মক হলে দ্রব্য দুটিকে পরস্পরের পরিবর্তক দ্রব্য বলে, যেমন চা এবং কফি। ঠিক আছে, একটু খেয়াল করো জিনিসটা, দেখো দেখো বিষয়টা বুঝো, একটু খেয়াল করো। আমি বলছি ক্রস ইলাস্টিসিটির মান ধনাত্মক হবে। ধনাত্মক মানে কি? একটু আগে আমরা যেটা করলাম, এই যে তোমার এই যে মান ক্রস ইলাস্টিসিটি ই অফ এক্স ওয়াই, এই যে মান, এই মানটা পজিটিভ হবে। পজিটিভ হলে আমরা নির্ণয় করতে পারবো যে দ্রব্য দুইটা পরিবর্তক মানে কি একটার পরিবর্তে অন্যটি ইউজ করা যায়, হ্যাঁ, এবং সেম উপযোগ পাওয়া যায়। ঠিক আছে, যেমন একটু দেখো কফি এবং চা পরিবর্তক দ্রব্য। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো কফির দাম বাড়লো, কফির দাম বাড়ার সাথে সাথে আমি কফিটা কোয়ান্টিটি ডিমান্ড অফ কফি কম কিনবো। কফির দাম বাড়ার সাথে সাথে আমি কফি কম কিনবো, তাহলে সেক্ষেত্রে আমি কোথায় শিফট করব? চাতে। তাহলে সেক্ষেত্রে চায়ের চাহিদা বেড়ে যাবে। একদিকে কফির দাম বাড়ার সাথে সাথে চায়ের চাহিদা কি হবে? বেড়ে যাবে। সো সমমুখী সম্পর্ক। ঠিক একই ভাবে দেখো কফির দাম কমলো, কফির দাম কমার সাথে সাথে আমি কফিটা কি বেশি কিনবো, আর কফি বেশি কিনলে আমি কি চা কি বেশি কিনবো না কম কিনবো? অবশ্যই চা কম কিনবো, যেহেতু কফির দাম কমে গেছে, আমি কফি বেশি কিনছি, তাহলে চায়ের চাহিদাটা কমে আসবে।
এই যে দেখো কফির দাম কমার সাথে সাথে চায়ের চাহিদা কেমন সম্পর্ক, সমমুখী সম্পর্ক। কফির দাম বাড়লে চায়ের চাহিদা বাড়ে, কফির দাম কমলে চায়ের চাহিদা কমে। এখানে ডাইরেক্ট সাবস্টিটিউট গুডস যেমন পেপসি, কোক দিয়েছি, পিজা হাট, ডমিনোস পিজা দিয়েছি, এক্সেট্রা, চা কফি দিয়েছি। এরপর আরেকটা দেখো, ক্রস ইলাস্টিসিটি লেস দেন 0 হলে, ঋণাত্মক হলে, তার মানেটা কি? ই অফ এক্স আই আমি ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যদি সেটা ঋণাত্মক হয়, -2 হয়, তাহলে দ্রব্য দুইটা হলো কমপ্লিমেন্টারি গুডস বা পরিপূরক দ্রব্য। আমি চা চিনি যদিও বলেছি, এখানে গাড়ি এবং পেট্রোল বা অকটেন এবং গাড়ির সম্পর্কটা বুঝিয়েছি। যে দেখো দেখো অকটেন, অকটেনের দাম পি অফ ও মানে অকটেনের দাম বেড়ে গেল, কেন গাড়ি চালাতে কি লাগে? অকটেন লাগে। অকটেনের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে আমি অকটেন কোয়ান্টিটি ডিমান্ড অফ গাড়ি, অকটেনের দাম বাড়লো, অকটেনের দাম বাড়ার সাথে সাথে মানুষ অকটেনটা কম কিনবে, অকটেন কম কিনলে তার যে গাড়ির যে চাহিদা, অকটেনের যে চাহিদা, অকটেনের দাম বাড়ার সাথে সাথে মানুষ অকটেনটা কম কিনবে। আর অকটেনের অকটেন কম কিনলে গাড়ি চালাতে যেহেতু অকটেন লাগে, তাহলে গাড়ির চাহিদাও কি অবশ্যই কমে যাবে, তাই না? এই যে দেখো কেমন সম্পর্ক, বিপরীত সম্পর্ক। দেখো অকটেনের দাম বাড়লো, অকটেনের চাহিদা কমে যাবে, আর অকটেনের চাহিদা কমে গেলে গাড়ির চাহিদাও, যেহেতু গাড়ি চালাতে অকটেন লাগে, গাড়ির চাহিদা অটোমেটিকলি কমে যাবে। ঠিক একই ভাবে দেখো, অকটেনের দাম কমলো, মানুষ অকটেন বেশি কিনবে, অকটেন কি বেশি কিনলে গাড়ির যে চাহিদা থাকবে, বেশি কিনলে গাড়ি চালাতে অকটেন লাগে, অকটেন যেহেতু বেশি কিনছে গাড়ির চাহিদা বেড়ে যাবে। তাহলে তার মানেটা কি? এটা হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। তো পরিপূরক দ্রব্য এর আগেও আমি দেখেছি, এদের ক্ষেত্রে বিপরীত ক্রস ইলাস্টিসিটি যদি পজিটিভ হয় তাহলে দ্রব্য দুইটা পরিবর্তক দ্রব্য, আর ক্রস ইলাস্টিসিটি যদি ঋণাত্মক হয় দ্রব্য দুটি পরিপূরক দ্রব্য। এখন আসো, ক্রস ইলাস্টিসিটি শূন্য মানে কোনো সম্পর্ক নাই, যেমন চাল মোবাইল, অথবা ধান বই, অথবা খাট টেবিল, খাট এবং হচ্ছে টেলিভিশন, এদের মধ্যে সম্পর্ক নাই। যদি খাটের দাম বাড়ে বা খাটের কমে, সেক্ষেত্রে টেলিভিশনের কোনো প্রভাব আছে? নাই। সো ক্রস ইলাস্টিসিটির মাধ্যমে আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারবো। এখন চলে আসি স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদা কাকে বলে, ইলাস্টিক এন্ড ইনইলাস্টিক। খুব খেয়াল করো, স্থিতিস্থাপক চাহিদা কাকে বলে? দেখো, দামের স্বল্প পরিবর্তনে যদি চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে, তাকে স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। অন্যভাবে বলা যায় যে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিমাণের পরিবর্তনের হার যদি বেশি হয়, তবে এদের পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপক চাহিদা বলে। এক্ষেত্রে বলা যায় ইডি গ্রেটার দেন 0। দাম যে হারে বাড়বে চাহিদা তার থেকে বেশি হারে বাড়বে, তখন সেটাকে বলা হয় ইলাস্টিক ডিমান্ড। একটু খেয়াল করি, আমরা চিত্রটা একটু দেখি। যেমন টিভি, গাড়ি, আসবাবপত্র, টিভি, গাড়ি, বিলাস জাতীয় আসবাবপত্র, দামি গাড়ি, এই ক্ষেত্রে কি হবে? দাম যতটুকু বাড়বে তার থেকে চাহিদা বেশি হারে বাড়বে। এখন একটা সূচির সাহায্যে দেখো, খেয়াল করো, কোন একটা দ্রব্যের দাম ছিল 20 টাকা, চাহিদার পরিমাণ ছিল 40 একক। কোন একটা দ্রব্যের দাম ছিল 15 টাকা, চাহিদার পরিমাণ ছিল 120 একক। তাহলে সেক্ষেত্রে দামের পরিবর্তন কি হচ্ছে? দামের পরিবর্তন আমরা কিভাবে বিবেচনা করব? বিবেচনা করব হচ্ছে 20 থেকে 15 বাদ দিব, 5 একক। প্রাথমিক যে দামটা ছিল /20 × 100, তার মানে 25% দামের পরিবর্তন হয়েছে। ঠিক একইভাবে চাহিদার কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে? 120 থেকে 40 বাদ দিলে কত হয়? 80। 80 / 40 × 100, 200%। সো দামের যতটুকু পরিবর্তন হবে, চাহিদার তার থেকে বেশি পরিবর্তন হবে, তখন সেটাকে কি বলা হয়? চাহিদার স্থিতিস্থাপক চাহিদা বা ইলাস্টিক ডিমান্ড। আমি বারবার বোঝাতে পেরেছি? ভালো করে খেয়াল করো, দাম যে হারে বাড়বে, দাম 25% বাড়ছে, চাহিদা কি হচ্ছে? চাহিদা বা দাম 25% কমছে, চাহিদা 200% বেড়ে গেছে, অথবা দাম 25% বাড়ছে, চাহিদা 200% কমে গেছে। তো দাম যে হারে বাড়বে, চাহিদা তার থেকে বেশি হারে কমবে বা বাড়বে। এখন দেখো, একটা চিত্রের মাধ্যমে দেখো, খুব ভালো করে দেখো।
দেখো যে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত। দাম যখন 15 টাকা বি বিন্দুর সাপেক্ষে চাহিদা পরিমাণ 120 একক, দাম যখন 20 টাকা এ বিন্দুর সাপেক্ষে চাহিদা পরিমাণ 40 একক। তাহলে সেক্ষেত্রে দেখো দাম এই যে 15 থেকে 20 হলো, 15 থেকে 20 হলো, 5% বাড়লো চাহিদা। দেখো 25% বেড়েছে, চাহিদার পরিমাণ বেড়ে 120 থেকে 40-এ চলে আসছে। সো দাম যে হারে বাড়ে অথবা দাম যে হারে কমে, চাহিদা তার থেকে রেসপন্সটা বেশি হয়। ঠিক আছে, চাহিদা তার থেকে বেশি হারে বাড়ে অথবা বেশি হারে কমে যায়। এই যে রেসপন্স, এটাকে বলা হয় ইলাস্টিক ডিমান্ড। ঠিক আছে, যেমন বিলাস জাতীয় দ্রব্য আছে, আরামপ্রদ দ্রব্য, দামি গাড়ি আছে, ভালো ফ্রিজ আছে, দামি গহনা আছে। এক্ষেত্রে দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তন ব্যাপক। আর এটা হয় কি, একটু ফ্ল্যাটার হয়, হেলানো। হেলানো দিয়ে বোঝাচ্ছে দাম যে হারে বাড়ছে অথবা কমছে, চাহিদা তার থেকে বেশি হারে কমে বা বেশি হারে বাড়ে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি অস্থিতিস্থাপক চাহিদা বা ইনইলাস্টিক ডিমান্ড। ইনইলাস্টিক ডিমান্ড যে সৈকত ইসলাম রেইজ হ্যান্ড। সৈকত কি হয়েছে বলো, খুব তাড়াতাড়ি করো, আমাদের তো কাজ করতে হবে, বলো তাড়াতাড়ি বলো। স্যার এই ইয়াটা চিত্রটা হ্যাঁ, স্যার, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ রেখার উপরে স্যার যে সব মানে লাইনগুলো আসছে স্যার, এগুলো এক একটা করে যদি একটু বুঝাইতেন ভালো হতো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো তোমরা সবাই, এখানে মূলত দুইটা অক্ষ রয়েছে, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষে তোমার চাহিদার পরিমাণ এবং ওয়াই অক্ষে দাম নির্দেশিত। ঠিক আছে, দেখো ও হচ্ছে মূল বিন্দু। দাম যখন 15 টাকা বি বিন্দুর সাপেক্ষে চাহিদার পরিমাণ 120 একক, দাম যখন 20 টাকা এ বিন্দুর সাপেক্ষে চাহিদার পরিমাণ হচ্ছে 40 একক। তো এ এবং বি বিন্দুদ্বয় যোগ করলে ডান দিকে নিম্নগামী একটা হেলানো রেখা পাওয়া যায়, তাকে আমি বলি চাহিদা রেখা, হেলানো চাহিদা রেখা। ঠিক আছে, এখন এখানে দেখো দাম 100, 15 থেকে 5, 15 থেকে 20 মানে কত পার্সেন্ট বাড়লো, 5 গুণ। দাম যখনই বেড়ে গেল, আমার চাহিদা 120 থেকে 40-এ এসে গেল। তার মানে কি, দাম যে হারে বাড়লো, চাহিদা তার থেকে অনেক বেশি হারে কমে গেল, অথবা দাম যে হারে কমলো, চাহিদা তার থেকে বেশি হারে বেড়ে গেল। এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, যে দাম যে হারে বাড়বে অথবা দাম যে হারে কমবে, চাহিদা তার থেকে বেশি হারে কমবে অথবা বেশি হারে বাড়বে। সেই জন্য ই অফ ইজ গ্রেটার দেন 1। ঠিক আছে, দেখো এখন অস্থিতিস্থাপক চাহিদা কি বলছে, ঠিক উল্টাটা। দামের পরিবর্তনের ফলে যদি চাহিদা তেমন কোনো পরিবর্তন না ঘটে, তবে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। অন্যভাবে বলা যায় যে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার যদি কম হয়, তবে তাকে বা তাদের অনুপাতকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। এক্ষেত্রে ই অফ ডি লেস দেন 1 হয়, তবে রেখাটিকে অস্থিতিস্থাপক বলা হয়। একটু খেয়াল করো, যেমন চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। একটু খেয়াল করো, প্রতি একক দ্রব্যের দাম ধরলাম আমরা 30 টাকা, একটা সূচি দিয়ে দেখাচ্ছি। চাহিদার পরিমাণ 80 একক, সো দামের পরিবর্তন হলো 10 টাকা, 30 থেকে 10 কমে আসলো, চাহিদার পরিমাণ হলো 100 বাড়ছে, তবে যে হারে দাম কমছে সে হারে চাহিদা বাড়েনি। এক্ষেত্রে দামের পরিবর্তন দেখো, দামের পরিবর্তন আমরা কিভাবে বের করি। তো এই যে 30 থেকে 10 কতটুকু, 20 ডিভাইডেড বাই প্রাথমিক দাম, এই যে 30 ইনটু 100, দামের পরিবর্তন 66.66% হয়েছে। তাহলে চাহিদার পরিবর্তনটা কি হবে, 100 মাইনাস 80 কত হয়, 20 ডিভাইডেড বাই প্রাথমিক চাহিদা 80 ইনটু 100 ইকুয়ালস টু 25%। এখন এই যে ইডিটা আমরা কিভাবে করলাম, পার্সেন্টেজ ডেল্টা কিউ ডিভাইডেড বাই পার্সেন্টেজ ডেল্টা পি। পার্সেন্টেজ ডেল্টা কিউ আসলো কত, এই যে দেখো 25%, আর পার্সেন্টেজ ডেল্টা পিটা কত আসলো, 66.66%। তাহলে হলো 0.375
এটা হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে মানে হুইচ ইজ লেস দেন 1। সো বারবার বলছি যে দাম যে হারে বাড়বে চাহিদার পরিবর্তন তার থেকে বেশি হারে কমবে। আর এখানে কি হচ্ছে, অস্থিতিস্থাপকতায় দাম যে হারে বাড়ছে বা কমছে চাহিদার যে পরিবর্তন তার থেকে কম হারে কমছে। একটু দেখো, আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখো তাহলেই হবে। দেখো, ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত। দাম যখন 10 টাকা, বি বিন্দু সাপেক্ষে চাহিদার পরিমাণ 80 একক। দাম বেড়ে 10 থেকে 30 হচ্ছে, এ বিন্দুর সাপেক্ষে চাহিদার পরিবর্তন চলে আসতেছে। এ বিন্দুর সাপেক্ষে চাহিদার পরিবর্তন চলে আসতেছে তোমার, চাহিদার পরিবর্তন চলে আসতেছে 80 একক। তাহলে দেখো এই যে দাম যে হারে বাড়ছে 10 থেকে 30 হচ্ছে, কিন্তু এই যে চাহিদার যে পরিবর্তন হচ্ছে সেটা 100 থেকে 80-তে আসছে। তাহলে দাম বাড়ছে 10 থেকে 30, কিন্তু চাহিদার যে ব্যাপক পরিবর্তন হওয়ার কথা সেটা হয়নি। ঠিক আছে? হ্যাঁ সৈকত বলো। স্যার এই যে চিত্রে স্যার লাইনগুলো সব আপনি একটার পর একটা নিয়ে আসলেন স্যার, এক এক যে একটার পর একটা যে আসে কোনটার হ্যাঁ পরে কোনটা আমাদের মানে করতে হবে ওটা স্যার বলে স্যার প্রত্যেকটা বলতেন তাহলে হয়তো। না একসাথে না সবগুলো নিয়ে আসলে স্যার আমি বুঝবো না যে। না না না, এটা কোনো কিছু না, তোমরা জাস্ট এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আনা হয়েছে। তোমরা বইটা খুললে টোটালি এটা হচ্ছে এক্স অক্ষ, ও এক্স হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, আর ও ওয়াই হচ্ছে ওয়াই অক্ষ, বুঝা গেছে? এরপরে তুমি স্যার এইভাবে টান দিবে 10 দিয়ে এ বি এর সাপেক্ষে 100 হচ্ছে, এখানে একটা পয়েন্ট দিবে। এরপরে 30 দিয়ে এ এর সাপেক্ষে 80 হচ্ছে, এখানে একটা পয়েন্ট দিবে। এরপরে এই দুইটা টান দিলে খাড়া। তোমাকে এটা বোঝানো যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে দামের অনেক পরিবর্তন হবে কিন্তু চাহিদার কম পরিবর্তন হবে। এটা একটা খাড়া রেখা হবে, স্টিপার রেখা হবে। কথা বুঝেছো? একটু বইটা খুলো, বইটা খুলে পড়লে তোমরা সব বুঝে যাবে। বোঝা গেছে? আর তারপরেও যদি না স্যার বুঝো আমি তো আছি, সমস্যা নেই, আমাকে জিজ্ঞেস করবে, আমি বুঝিয়ে দেবো। ওকে? আচ্ছা এখন আমি ওকে চলে স্যার যাই। ধন্যবাদ। হুম। আচ্ছা এরপর আমরা চলে যাই, দেখো এখানে দাম 66.6 বাড়ছে, কিন্তু চাহিদার পরিমাণ, দাম বাড়ার সাথে সাথে চাহিদার পরিমাণ 25% কমছে। হ্যাঁ, এটা অস্থিতিস্থাপক চাহিদাটা নির্দেশ করতেছে, যেমন নিত্য প্রয়োজনীয়ের জন্য। তো দামের পরিবর্তন অপেক্ষা চাহিদার পরিবর্তনের এখানে মাত্রাটা কি হচ্ছে, কম হচ্ছে। এরপরে চলে আসো তোমার দাম স্থিতিস্থাপকতা পরিমাপের যে পদ্ধতি, সেটা 5টা পদ্ধতি আছে। মোট ব্যয় পদ্ধতি, আনুপাতিক পদ্ধতি, বিন্দু স্থিতিস্থাপকতা পদ্ধতি, বৃত্তচাপ পদ্ধতি, মোট আয় পদ্ধতি। এগুলো একটু দেখার দরকার, এছাড়া তেমন কোনো কিছুই নাই। এরপর আমরা নিচের ছবিগুলো একটু লক্ষ্য করো। দুইজন বাইসাইকেল, একটা হচ্ছে কিছু হেলানো, একজন খাড়া নামছে, একজন হেলানো তল বলবন নামছে, আর একটা হচ্ছে একটা জায়গায় দেখাচ্ছি যে রান আর রাইস কত কিলোমিটার দৌড়াচ্ছে, আর উপরে কতটুকু, ভূমি বরাবর কতটুকু, উপরে কতটুকু। এগুলা দ্বারা কি বোঝাচ্ছে? এগুলা দ্বারা দেখো একটা ঢাল বোঝাচ্ছে। ঢাল যদিও আমি পড়িয়েছি, তারপরে একটু হালকা একটু তোমাদের রিভিউ করে দিচ্ছি। ঢালটা কি? ঢালটা একটু খেয়াল করো, 9-10 অবশ্যই তোমাদের ছিল, ম্যাথ ছিল, ম্যাথে বুঝিয়েছে কোন একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে কি বলা হবে? ঢাল বলা হয়। ঠিক আছে? দেখো দেখো এই যে একটা সরল রেখা, এটা ও এক্স এক্স অক্ষ, ও ওয়াই অক্ষ, এবি একটা সরল রেখা। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে, ঘড়ির কাঁটার বাম থেকে ডানে যায়, আর এটা হচ্ছে ডান থেকে বামে যাবে। ঘড়ির দিকে থিটা কোণ উৎপন্ন করছে, এটা হলো 45 ডিগ্রি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে বলা হয় কি? ঢাল। সো m is equals tan 45 1। এখন আমাদের ইকোনমিক্সের ভাষায় ঢালটা কেমন সেটা একটু দেখবো। সেটা হচ্ছে স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হচ্ছে ঢাল। একটু খেয়াল করো, দেখো যে কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় ঢাল। ঢাল সমান সমান স্বাধীন চলকের পরিবর্তন বাই অধীন চলকের পরিবর্তন, অধীন চলকের পরিবর্তন বাই স্বাধীন চলকের পরিবর্তন। সো ঢাল ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ট্যান থিটা লম্ব বাই ভূমি। দেখো
যদিও আমি দেখিয়েছি এক্স এর মান যখন 1, ওয়াই এর মান তখন 20, এক্স এর মান যখন 2, ওয়াই এর মান তখন 50। তাহলে আমি এখানকার ঢাল কিভাবে বের করব? dy বাই dx, ওয়াই এর চেঞ্জ। ওয়াই প্রথমে 10 ছিল, পরে 15 হলো, তাহলে 15 মাইনাস 10 dy, x হচ্ছে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 1, সো 5/1 ধনাত্মক ঢাল। এখন আসো যেটা হচ্ছে তোমাদের এই কাজগুলো নিজে নিজে করবে, যে কোন একটি চলক ভিত্তির মানের পরিবর্তন, নবমকের মানের পরিবর্তন। একটা হচ্ছে x এর পরিবর্তন 5 একক, y এর পরিবর্তন 10 একক হলে ঢালের মান নির্ণয় করো ডেল্টা y বাই ডেল্টা x। তাহলে সেক্ষেত্রে x এর পরিবর্তন কত? x এর পরিবর্তন হচ্ছে 5 একক, y এর পরিবর্তন হচ্ছে 10 একক। 10/5 = 2। তো একটা ঢালের অঙ্ক দিলাম। এরপরে যেটা আছে নিচের ছবিগুলো একটু দেখো। এই যে দেখো ছবির সাহায্যে বুঝো। এই যে একটা বিন্দু, এই একটা বিন্দু, এই হলো tan থিটা। এখন ডেল্টা y, এটা হলো ডেল্টা y। এই বিন্দুতে y ছিল y1, এই বিন্দুতে y ছিল y2। সো ডেল্টা y মানেটা কি? যদি এই বিন্দু ঢাল নির্ণয় করি এটার সাপেক্ষে, সো y2 মাইনাস y1 হলো ডেল্টা y, আর ঠিক x2 মাইনাস x1 হচ্ছে ডেল্টা x। এই বিন্দু সাপেক্ষে এই বিন্দু ঢাল নির্ণয় করব, এটার সাপেক্ষে এইটা, যেটার সাপেক্ষে সেটা থেকে বিয়োগ দিব। ঠিক আছে? এরপর আমরা চলে আসি কিছু ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল নির্ণয় করি। দেখো দেখো খেয়াল করো, ঊর্ধ্বগামী সরলরেখার তোমার ঢাল নির্ণয় করতে হলে দেখো সি বিন্দুর ঢাল নির্ণয় করবো। সি বিন্দুর সাপেক্ষে অন্য একটা বিন্দু ডি নিব। ডি এর ভুজের মান কত? x1, কোটির মান কত? y1। ভালো করে খেয়াল করো। ঠিক সি বিন্দুর ভুজের মান কত? x0 বা ও x0 যাই বলি না কেন, কোটির মান কত? ও y0। ঠিক আছে? সো এখন ঢাল নির্ণয় করতে গেলে আমার ঢালের সূত্রটা কি? ঢালের সূত্র হচ্ছে, একটু খেয়াল করো, ঢালের সূত্রটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তন ডিভাইড বাই অধীন চলকের পরিবর্তন। দেখো স্বাধীন চলকের পরিবর্তন বাই অধীন চলকের পরিবর্তন, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এখন কথা হচ্ছে যে স্যার এই যে দেখো সি বিন্দু ঢাল নির্ণয় করতে ডি এর সাপেক্ষে বলছি। ডি কতটুকু? ও x1 ভুজের মান, কোটির মান হচ্ছে ও y1। তাহলে ডি বিন্দু হচ্ছে ও x1 ও y1। এইটার থেকে বিয়োগ দিতে হবে ও y0 ও x0, ও x0 ও y0। কোটির থেকে কোটি বিয়োগ দিব, আর ভুজের থেকে ভুজ বিয়োগ দিব। একটু খেয়াল করো, যেমন অধীন চলকের পরিবর্তন মানে y এর পরিবর্তন, y এর পরিবর্তন কি হচ্ছিল? ও y1 মাইনাস ও y0, আর x এর পরিবর্তন ছিল ও x1 মাইনাস ও x0। ব্যাপারটা বুঝেছো? এই যে ও x1 থেকে ও x0 বিয়োগ দিব, আর ও y1 থেকে ও y0 বিয়োগ দিব, কারণ আমার এই চেঞ্জটা আর এই চেঞ্জটা। তো এটা হচ্ছে y আর এটা হচ্ছে x। y এর চেঞ্জ হচ্ছে ও y0 থেকে ও y0 বিয়োগ, ও y1 থেকে ও y0 বিয়োগ দিব, ও x1 থেকে ও x0 বিয়োগ দিব। এই বড়টার থেকে ছোটটা বিয়োগ দিলে কতটুকু থাকে? x0 x1, আর এই বড়টার থেকে এই ছোটটা বিয়োগ দিলে y0 y1। এটাই আমি এখানে দেখিয়েছি। দেখো y0 y1 ডিভাইড বাই x0 x1, ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল ধনাত্মক। ঠিক আছে? এখন আমরা যেটা দেখব, তোমাদের কিছু কাজ দিচ্ছি, এগুলো বাসায় করবে। যে এই এ বিন্দুর ঢাল নির্ণয় করবে, এই বিন্দুর ঢাল নির্ণয় করবে। এই বিন্দুর ঢাল নির্ণয় করতে গেলে কি করতে হবে? বা কে বিন্দুর ঢাল নির্ণয় করতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে এম থেকে বিয়োগ দিতে হবে, এম এর 6 থেকে 9 বিয়োগ দিতে হবে, 4 থেকে 2 বিয়োগ দিতে হবে। এরপরে চলে আসো, আমি পরে ডান দিকে নিম্নগামী সরলরেখার ঢাল নির্ণয়। দেখো ডান দিকে নিম্নগামী সরলরেখার ঢাল নির্ণয়ের ক্ষেত্রে কি করছি একটু খেয়াল করো। দেখো ডান দিকে এ বিন্দু ঢাল নির্ণয় করব। এ বিন্দুতে x কতটুকু? ও x0, y কতটুকু? ও y0। বি বিন্দুতে ও x1, y কত? ও y1। এখন বি বিন্দুর সাপেক্ষে করতে হবে। সো বি বিন্দুর y থেকে এ বিন্দুর y বাদ, বি বিন্দুর x থেকে এ বিন্দুর x বাদ। সো ডেল্টা x টা আমরা কিভাবে বের করব? দেখো ও x1 মাইনাস ও x0, তাহলে কত হচ্ছে? x0 x1। ঠিক একই ভাবে ও y টা